হাই, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কংক্রিট টেকনোলজি ল্যাবের টেস্ট অন সিমেন্টের যে টেস্টটা আমরা করব সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ সিমেন্ট। সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ মেজার করব আমরা। তো তার আগে আমরা জেনে নিই যে কম্প্রেসিভ স্ট্রেংথ কি। ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ এ মেটেরিয়াল অর এনি স্ট্রাকচার টু withstand axially directed pushing forces. Compression is a pushing force আর টেনশন হচ্ছে পুলিং ফোর্স। এটা আমরা জানি। তো কোনো মেটেরিয়াল বা কোনো স্ট্রাকচারের যদি অ্যাকচুয়ালি পুশিং ফোর্স রেজিস্ট করার যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ সেটাকেই বলা হয় কম্প্রেসিভ স্ট্রেংথ। যখন কোনো ব্রিটেন মেটেরিয়াল তার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথে রিচ করে যায় তখন কি হয় বলতো? When the limit of compressive strength is reached, brittle material are crashed. কোনো ব্রিটেল মেটেরিয়াল কিন্তু পুরো ভেঙে যাবে। দেখো সিমেন্ট দিয়ে আমরা ডাইরেক্ট কোনো স্ট্রাকচার তৈরি করতে পারি না, মানে কোনো শেপ আমরা তৈরি করতে পারি না, কারণ এর গ্রেন সাইজ গুলো খুবই ছোট। এর জন্য আমরা এখানে অন্য আরেকটা মেটেরিয়ালের হেল্প নেব। যে মেটেরিয়ালেরই হেল্প নিই না কেন, আলটিমেটলি আমরা যে প্রোডাক্টটা তৈরি করব এই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের জন্য সেটা কিন্তু ব্রিটল মেটেরিয়ালই হবে। তো আমাদের ওই তৈরি করা ব্রিটল মেটেরিয়ালটা কতটা স্ট্রেংথ ক্যারি করতে পারে, অবভিয়াসলি কম্প্রেসিভ স্ট্রেংথ কতটা কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারি করতে পারে সেটা আমরা টেস্ট করব। তো যখনই আমাদের এই তৈরি করা ব্রিটল মেটেরিয়ালটা তার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথে রিচ করে যাবে তখন কিন্তু মেটেরিয়ালটা ক্র্যাশ করে যাবে। আমরা কি বলতে পারি? The compressive strength is used to determine the hardness of any material. কোনো মেটেরিয়াল কতটা হার্ড সেটা আমরা এই কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে বুঝতে পারি। কম্প্রেসিভ স্ট্রেংথ মেজার করে আমরা বলতে পারি যে কোন মেটেরিয়াল কতটা হার্ড। এই টেস্টের টার্গেটটা কি? টু ফাইন্ড দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট স্যাম্পল। আমরা সাইটে যে সিমেন্টটা নিয়ে কাজ করব, দ্যাট মিনস এতদিন ধরে আমরা নর্মাল কনসিস্টেন্সি, সেটিং টাইম আর কি টেস্ট করলাম, ফাইননেস মডিউলাস, ফাইননেস অফ সিমেন্ট যেটা করলাম, আর সাউন্ডনেস টেস্ট। এই যে এতদিন পর্যন্ত যতগুলো টেস্ট আমরা করে এসেছি সেম সিমেন্ট স্যাম্পল নিয়ে করে এসেছি। সেই সিমেন্ট স্যাম্পেলেরই, সেই স্যাম্পল অফ সিমেন্টেরই কতটা স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ কত, আমরা সেটা এই টেস্ট থেকে দেখব। ফার্স্ট আমাদের যেগুলো লাগবে, যে অ্যাপারেটাস লাগবে সেটা হচ্ছে কম্প্রেশন টেস্টিং মেশিন। মানে এই মেশিনের সাহায্যে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথটা মেজার করব। দেন হচ্ছে স্টিল কিউব মোল্ড। আমরা যে কিউব তৈরি করব সেটা যে স্টিল মোল্ড ইউজ করে তৈরি করব সেটার ইন্টারনাল ডাইমেনশন হচ্ছে 70.7 মিলিমিটার। 70.7 মিলিমিটার। এবার যেহেতু এটা কিউব, এটা কিউব তো তাহলে এটার ভলিউম কি হবে? 70.7 ইন্টু 70.7 ইন্টু 70.7 মিটার কিউব। যেহেতু এটা কিউব আছে, 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার। আর এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এরিয়া হবে, মানে আমরা যে কিউবটা পাবো সেই কিউবের এরিয়া কত হবে? 70.7 ইন্টু 70.7 মিলিমিটার স্কোয়ার।
নেক্সট কিউব ভাইব্রেটিং মেশিন। আমরা যে কিউবটা তৈরি করব সেটা তো ভাইব্রেট করতে হবে। এবার আমরা নর্মালি কাস্টিং এ ভাইব্রেশন মেশিন ইউজ করি, ঠিক আছে? নিডল ভাইব্রেটরই আমরা বেশি দেখি সাইটে। তোমরা তো এখানে অনেকেই জব ক্যান্ডিডেট আছো, তারা নিশ্চয়ই সাইটে দেখে থাকবে। যে কোনো কাস্টিং এ দেখবে আমরা নিডল টাইপ যে ভাইব্রেটর আছে আমরা সেটা ইউজ করি, কিন্তু এখানে আমরা সেটা ইউজ করতে পারবো না, কারণ আমাদের মোল্ড সাইজটা দেখো 70.7 মিলিমিটার এর হচ্ছে একটা সাইজ, ঠিক আছে? 70.7 বাই 70.7 বাই 70.7 মিলিমিটার কিউবের একটা কিউবে আমরা ওই নিডল ভাইব্রেটর ইউজ করতে পারবো না। সেই জন্য আমরা এই ছোট ছোট কিউব ভাইব্রেট করার জন্য এক রকমের মেশিন আছে, আমরা সেই মেশিন ইউজ করব। দেন হচ্ছে ব্যালেন্স ওয়েট নিতে হবে। দেন ওয়াটার বাথ ফর কিউরিং। দেখো এটা হচ্ছে কম্প্রেশন টেস্টিং মেশিন। নেক্সট এটা হচ্ছে স্টিল কিউব মোল্ড 70.7 মিলিমিটার ডাইমেনশনের। আমাদের এই এক্সপেরিমেন্টে যে কিউব লাগবে সেটা হচ্ছে এই সাইজের, এরকম দেখতে হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কিউব ভাইব্রেটিং মেশিন। দেখো এই হচ্ছে কিউব, এই যে এখানে আমরা মেটেরিয়ালটা দেব, মানে যে মেটেরিয়ালের কিউব আমরা বানাবো এটার সাইজও আছে 70.7 মিলিমিটার ইন্টারনাল ডাইমেনশন। এখানে আমরা মেটেরিয়ালটা দিলে এটা ভাইব্রেট হবে, এটা ইলেকট্রিক পাওয়ারে চলে, এটা ভাইব্রেট হয়ে কিউবটা তৈরি করে দেবে। নেক্সট কি কি মেটেরিয়াল লাগবে টেস্টটা করার জন্য? আমাদের ফার্স্ট যেটা লাগবে মেইন যে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, নেক্সট স্ট্যান্ডার্ড স্যান্ড, নেক্সট ওয়াটার। এবার কোশ্চেন হতে পারে যে ম্যাডাম স্যান্ড শুনেছি, দ্যাট মিন্স ফাইন এগ্রিগেট, স্ট্যান্ডার্ড স্যান্ড কি? স্ট্যান্ডার্ড স্যান্ড হচ্ছে rounded single size particles passed on sieve 850 micron millimeter and not more than 10% pass through sieve 600 micron millimeter. That means এই যে স্ট্যান্ডার্ড স্যান্ড এগুলো রাউন্ড শেপের হয়, ঠিক আছে? এবার এই যে স্ট্যান্ডার্ড স্যান্ড আমরা যেটাকে বলছি এটা যদি আমরা 850 মাইক্রন মিলিমিটার আর 600 মাইক্রন মিলিমিটার এই দুটো সিভ নিয়ে যদি সিভিং করি তাহলে 850 মাইক্রন থেকে পাস করে যাবে, ঠিক আছে? মানে 850 মাইক্রনের বেশি হবে না, প্রত্যেকটা পার্টিকেল সাইজ 850 মাইক্রনের বেশি হবে না। আর 600 মাইক্রন সিভ থেকে ম্যাক্সিমাম 10% পাস করবে। কিসের 10%? যতটা ওই 850 মাইক্রনের মধ্যে থেকে পাস করে এসেছে, ঠিক আছে? 850 মাইক্রনের মানে যে সিভের যে নেট সেগুলোর গ্যাপিং তো একটু বেশি থাকবে, তো ওখান থেকে যতটা পাস করে এসেছে তার 10% 600 মাইক্রনের থেকে পাস করবে। যদি তার থেকে বেশি মানে 10% এর বেশি যদি পাস করে যায় তাহলে কিন্তু আর সেটা স্ট্যান্ডার্ড স্যান্ড থাকবে না। দ্যাট মিনস যদি আমরা স্যান্ড নিয়ে সিভিং করলাম, সিভিং করার পর 850 মাইক্রন থেকে টোটাল 100টা পার্টিকেল পাস করেছে, 850 মাইক্রন থেকে 100টা পার্টিকেল পাস করেছে। এবার সেই 100টা পার্টিকেল নিয়ে আমরা যদি 600 মাইক্রনে সিভিং করি তাহলে ম্যাক্সিমাম 10টা পার্টিকেল পাস করার জন্য অ্যালাউ হবে। মানে 10টার বেশি যদি পাস হয়ে যায়, সাপোজ আমরা সিভিং করলাম 600 মাইক্রনে ওই 100 পিস পার্টিকেল নিয়ে, সাপোজ 25 পিস পার্টিকেল 600 মাইক্রন থেকে পাস করে গেল, তাহলে কিন্তু সেই স্যান্ডটা স্ট্যান্ডার্ড স্যান্ড হবে না, ম্যাক্সিমাম 10টা পার্টিকেল পাস করতে পারে, ঠিক আছে?
10টার বেশি পার্টিকেল পাস করবে না। দ্যাট মিনস যেহেতু ওই 100 নাম্বার অফ পার্টিকেল নিয়েছিলাম, 10টার বেশি পাস করবে না, তাহলে পার্সেন্টেজ কত হবে? 10%। তো স্ট্যান্ডার্ড স্যান্ড হচ্ছে এটাই, rounded single size particles passed on sieve 850 micron and not more than 10% pass through sieve 600 micron. ওকে, দেখো এই যে এইরকম টাইপের দেখতে হয়, আর প্যাকেটে কিনতে পাওয়া যায়, এরকম ছোট ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়, একদম ছোট নয় যতটা ভাবছো। নর্মাল ফাইন এগ্রিগেট তো আমরা বস্তায় করে বা নর্মালি রাস্তার ধারেও পড়ে থাকতে দেখি, ওগুলো আমরা যখন কিনি তখন ওই বস্তায় ভরে ভরে কিউবিক ফুটের রেসপেক্টে সাপ্লাই করে। কিন্তু এই স্ট্যান্ডার্ড স্যান্ড কিন্তু এরকম প্যাকেট করে করে মার্কেটে বিক্রি করা হয়। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি প্রসিডিওর। ফার্স্ট আমাদের এই টেস্টটা করার জন্য, যে আগে বলে দিই, আমি ফার্স্টেই বলেছিলাম যে এটা টেস্টটা সিমেন্টের, বাট এখানে আমরা একটা অন্য মেটেরিয়ালের হেল্প নেব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্যান্ড। ওকে, সিমেন্ট দিয়ে, শুধু সিমেন্ট দিয়ে আমরা যদি কিউব বানাই তাহলে সেটার স্ট্রেংথটা রিচ করবে না। আর শুধু সিমেন্ট আমরা প্লাস্টারিং ছাড়া, এই সরি প্লাস্টারিং না, নেট প্লাস্টার বলে ওটাকে, ফ্লোরিং এ যে আমরা নেট প্লাস্টার করি, ওটা ছাড়া আর কোনো স্ট্রাকচার রিলেটেড মানে কনস্ট্রাকশনে আমরা শুধু সিমেন্ট কিন্তু কোথাও ইউজ করি না। কংক্রিট যদি আমরা নাও ইউজ করি, কংক্রিট মিন্স কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট, তার একটা প্রপার মিক্সচার। তো আমরা যদি কোর্স এগ্রিগেট ইউজ নাও করি, আমরা কিন্তু ফাইন এগ্রিগেট ইউজ করি। আর সিমেন্টের সাথে যখনই ফাইন এগ্রিগেট আর ওয়াটার মিক্স হয়ে যায়, সেই মিক্সিংটাকে কি বলে? সেই মিক্সিংটাকে বলা হয় মর্টার। ঠিক আছে, তো এই টেস্টটা সিমেন্টের টেস্ট হলেও এখানে স্ট্যান্ডার্ড স্যান্ডের একটা ভাইটাল রোল আছে। সেই টেস্টটা করার জন্য আমরা যেটা ফার্স্ট করব, 200 গ্রামস অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট নেব। দিস ইজ স্যাম্পল সিমেন্ট, যে সিমেন্টটা নিয়ে আমি কাজ করতে চলেছি। নেক্সট, প্রিপেয়ার এ সিমেন্ট স্যান্ড মর্টার অ্যাডিং ওয়াটার P/4 plus 3%. P/4 plus 3, what is P? মনে আছে কারোর P কি? দেখো ফার্স্ট টেস্টেই আমি বলে দিয়েছিলাম, নর্মাল কনসিস্টেন্সি টেস্ট সিমেন্টের এমন একটা টেস্ট যে ওই নর্মাল কনসিস্টেন্সি টেস্ট না করলে আমরা তারপরে সিমেন্ট বলো, কংক্রিট বলো, যে কোনো টেস্ট আমরা কন্ডাক্ট করতে পারবো না। কারণ আমাদের প্রত্যেকটা টেস্টে মানে সিমেন্ট রিলেটেড প্রত্যেকটা টেস্টে নর্মাল কনসিস্টেন্সিটা লাগবেই লাগবে। তাহলে এই পিটা হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়াটার from the test of normal consistency. Normal consistency, sorry, নর্মাল কনসিস্টেন্সি টেস্টে আমরা যে পি এর ভ্যালু পেয়েছিলাম, সেই পি এর ভ্যালু আমাদের এখানে লাগবে। সাপোজ আমাদের নর্মাল কনসিস্টেন্সি টেস্টে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের পি হয়েছিল 28%। ওকে, তাহলে এই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের সিমেন্ট স্যান্ড মর্টার মিক্স করতে গেলে আমরা কতটা ওয়াটার অ্যাড করব? পি কত বলেছি? 28%। তাহলে P/4 কত হবে? 7, 7 plus 10, সরি 7 plus 3, 10। সো আমরা কত পার্সেন্ট ওয়াটার অ্যাড করব? 10%। কিসের রেসপেক্টে 10% অ্যাড করব? এই সিমেন্ট স্যান্ড পুরোটা মিলিয়ে আমরা যতটা ওয়েট পাবো। তো ফার্স্টে আমরা ড্রাই মিক্স করে নেব। ড্রাই মিক্স কতক্ষণ করব? ড্রাই মিক্স করব মিনিমাম 1 মিনিট, মিনিমাম কি নিয়ার অ্যাবাউট 1 মিনিট।
আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম। এই যে সিমেন্ট স্যান্ড মর্টারের টোটালটার P/4 প্লাস 3% ওয়াটার আমাদেরকে অ্যাড করতে হবে। এবার এই টোটালটা কত হবে? সিমেন্ট নিয়েছি 200 গ্রাম, আর স্যান্ড কতটা নেব? স্যান্ড নেব, এই যে সিমেন্ট স্যান্ডের যে রেশিও সেটা হবে 1:3। তাহলে সিমেন্ট যদি 200 গ্রাম নিই, তাহলে স্যান্ড কত হবে? 200 × 3, কারণ সিমেন্ট স্যান্ডের রেশিওটা বলা হচ্ছে 1:3। তাহলে সিমেন্ট 200 গ্রামস, স্যান্ড 600 গ্রামস, টোটাল কত হলো? 800 গ্রামস। আর এখানে আমাদের পি যদি 28% হয়, তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার হচ্ছে 10%। তাহলে কতটা ওয়াটার অ্যাড করতে হবে? 800 গ্রামসের 10%, দ্যাট মিনস 80 গ্রাম। ওকে, এবার ফার্স্টেই আমরা ওয়াটার কিন্তু অ্যাড করে দেব না। ফার্স্ট আমরা কি করব? সিমেন্ট আর স্যান্ডকে নিয়ে নিয়ার অ্যাবাউট 1 মিনিট আমরা ড্রাই মিক্স করব। দেন আমরা যত পার্সেন্টেজ অফ ওয়াটার আমরা ক্যালকুলেট করে পেয়েছি সেই ওয়াটারটা অ্যাড করব। সেই ওয়াটারটা অ্যাড করে 4 মিনিটস আমরা মিক্সিং করব। আর ওয়াটারটা কিন্তু আমরা একবারে পুরোটা অ্যাড করে দেব না, অল্প অল্প করে অ্যাড করে করে প্রপারলি মিক্স করব 4 মিনিটস। দেন fill molds by vibrating machine। যে ভাইব্রেটিং মেশিনের ছবিটা তোমরা আগে দেখলে, সেখানে আমি কিউব শেপটাকে জাস্ট পয়েন্ট আউট করে দিয়েছিলাম। এবার ওই কিউব শেপের মধ্যে এই যে মিক্সটা আমরা তৈরি করলাম, মানে মিক্সারটা যে আমরা তৈরি করলাম, সেই মিক্সারটা আমরা ভাইব্রেটিং মেশিনের যে মোল্ড আছে সেই মোল্ডে ফিল করে দিলাম। ফিল করে প্রত্যেকটা মোল্ডের জন্য কতক্ষণ আমরা ভাইব্রেট করব মেশিনটা? 2 মিনিট। 2 মিনিটস করে ইচ মোল্ডের জন্য আমরা ভাইব্রেট করব। এবার যদি 7টা মোল্ড হয়, তাহলে 7টা মোল্ডের জন্য 2 মিনিট 2 মিনিট করে প্রত্যেকটা মোল্ডের জন্য 2 মিনিট ভাইব্রেট করব। 2 মিনিটের কম করব না। 2 মিনিটের কম করলে ভয়েড থেকে যেতে পারে। 2 মিনিটের বেশি করব না, মানে এমন হবে না যে আমরা 5-6 মিনিট করে ফেললাম। হ্যাঁ, হয়তো 2 থেকে 2.5 মিনিট হতে পারে, বাট সেটা 5 মিনিট হবে না বা 4 মিনিট হবে না। কারণ ভাইব্রেশনের টাইম আমরা যত বাড়িয়ে দেব, মিক্সারটা থেকে ওয়াটারটা সেপারেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি তত বাড়বে, দ্যাট মিনস ব্লিডিং হয়ে যাবে। ব্লিডিং কি তোমরা সবাই জানো, প্লাস তোমাদের প্যারালালি কংক্রিট টেকনোলজির থিওরিও চলছে, সেখানেও তোমরা নিশ্চয়ই পড়েছো ব্লিডিং কি। যেটা হচ্ছে কংক্রিট বা সিমেন্ট রিলেটেড কোনো কিছু যখন আমরা কাস্ট করে দিই, কাস্ট করার পর দেখবে সারফেসের ওপর একটা ওয়াটারের লেয়ার চলে আসে, সেটাকেই বলা হয় ব্লিডিং। এবার আমি যদি অনেকক্ষণ ধরে ভাইব্রেট করে দিই, তাহলে কিন্তু ব্লিডিং হয়ে যাওয়ার টেন্ডেন্সি চলে আসবে। নেক্সট, লিভ দ্য সারফেস অফ মর্টার অ্যান্ড মার্ক অন ইট। কি বললাম? লেবেল। লেবেল দ্য সারফেস অফ মর্টার অ্যান্ড মার্ক অন ইট। আমরা মর্টারের সারফেসটাকে লেবেল করলাম আর মার্ক করব। কি মার্ক করব? আমরা মার্ক করব, মেইনলি যেটা মার্ক করে রাখা হয় সেটা হচ্ছে কিউব নাম্বার। ধরো আমি যদি 7টা কিউব কাস্টিং করি, কোনটা কত কিউব, মানে কোনটা কোন কিউব, টেস্টের সময় আমরা কি করে বুঝবো? তাই কিউবের মধ্যে 1 2 3 4 এইভাবে নাম্বারিংটা মার্ক করা থাকে। তার সাথে আর একটা জিনিস, যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে ডেট অফ কাস্টিং। আমরা কোন ডেটে কাস্টিং করেছি। সাপোজ আজকে আমরা কাস্টিং করছি, তাহলে আমরা ফার্স্ট যে কিউবটা কাস্টিং করব, এই ভাইব্রেটিং মেশিন থেকে 2 মিনিটে যে আমরা ফার্স্ট যে কিউবটা কাস্টিং করলাম, ফার্স্টে সেটা লেভেলটাকে, মানে সারফেসটাকে লেবেল করব। টপ সারফেসটাকে লেবেল করে আমরা সেটাতে কি লিখে দেব? কিউব নাম্বার 1, জাস্ট ডেটটা 16/7/2021। ওকে, নেক্সট, স্টোর মোল্ডস ইন এয়ার ফর 24 আওয়ার্স। 24 ঘন্টার জন্য মোল্ড গুলোকে
আমরা ফ্রি এয়ারে রেখে দেব। দেন মোল্ড গুলো আমরা ওপেন করব। মোল্ড গুলো ওপেন করে আমরা কিউবিক যে স্পেসিমেন্সটা তৈরি করেছি, মানে সিমেন্ট মর্টার, সিমেন্ট স্যান্ড মিলিয়ে যে সিমেন্ট স্যান্ড মর্টারের যে কিউবটা আমরা তৈরি করেছি, সেটা 24 আওয়ার্স মোল্ডের মধ্যেই থাকবে। কাস্টিং এর পর 24 আওয়ার্স ফ্রি এয়ারে মোল্ডের মধ্যে থাকবে। আফটার 24 আওয়ার্স আমরা কি করব, মোল্ডটাকে ওপেন করে ওই কিউবিক স্পেসিমেন্সটাকে বের করে আমরা ওয়াটার বাথের মধ্যে রেখে দেব। কতক্ষণ রেখে দেব? যতদিন না আমরা টেস্ট করব। মানে কম্প্রেসিভ স্ট্রেইন টেস্টটা কিন্তু কিউব কাস্টিং করার সাথে সাথে করা হয় না, ঠিক আছে? কতদিনে গিয়ে করা হয় সেটা পরে বলা হচ্ছে তোমাদের। নেক্সট দেখো, টেস্টিং দ্য স্পেসিমেন্স at the age of 3 days, 7 days and 14 days by compression testing machine। এই যে বলা হয়েছে আগের স্টেপে যে কিউবিক স্পেসিমেন্স ইন এ ওয়াটার বাথ আপ টু দ্য ডেট অফ টেস্ট, ততদিন পর্যন্ত রেখে দেব যতদিন আমরা টেস্ট না করব। সাপোজ আমরা 9খানা কিউব কাস্টিং করেছি, প্রত্যেকটা কিউবের ওপর আমরা মার্ক করে দিয়েছি কিউব 1, কিউব 2, কিউব 3, কিউব 4, কিউব 5, কিউব 6, 7, 8, 9, 10, সরি 9টা করেছিলেন। তো নাম্বার 9 পর্যন্ত আমরা মার্ক করে দিয়েছি, আর প্রত্যেকটা কিউবে আমরা ডেট লিখে দিয়েছি। এবার ডেটটা আমরা কেন লিখেছি তার রিজনটা হচ্ছে এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট আমরা এই 3টে ডে রেসপেক্টে করি, 3 ডেজ এর রেসপেক্টে করি। আজকে 16 তারিখ, আজকে আমরা কিউব কাস্ট করলাম, 9খানা কিউব কাস্ট করেছিলাম, 3 দিন করতে হবে, 3 করে ডিভাইড করে নিলাম, 3 দিন 3টে করে কিউব নিয়ে আমরা টেস্ট করব। তো ফার্স্ট দিন ধরো কিউব 1, কিউব 2, কিউব 3 টেস্ট হলো। এবার এই যে 3 ডেজ কি করে বুঝবো? দেখো, কোনো একটা জায়গায় যখন কিউব কাস্ট হয়, প্রত্যেক দিন তো সিমেন্ট নিয়ে কাজ হচ্ছে, ওখানে কিন্তু প্রত্যেক দিন কাস্টিং হয়, প্রত্যেক দিন এরকম শয় কিউব বানানো হয়। এবার কি করে বোঝা যাবে যে কোনটা 3 ডেজ হয়েছে, কোনটা 7 ডেজ হয়েছে, কোনটা 14 ডেজ হয়েছে? সেটা হচ্ছে ওই যে আমরা ডেট মার্ক করে রেখেছিলাম, সেটা দেখে আমরা বুঝবো। আজকে 16th জুলাই, তাহলে 19th জুলাইতে গিয়ে আমরা এই 16th জুলাইয়ের যে কিউব গুলো কাজ করেছি সেখান থেকে 3টে কিউব ওয়াটার বাথ থেকে 3টে কিউব তুলে নিলাম, নিয়ে আমরা কম্প্রেশন টেস্টিং মেশিনে টেস্ট করলাম। ঠিক সিমিলারলি 7 ডেজে গিয়ে আমরা আবার 3টে টিউব টেস্ট করব। দেন 2 উইকস মানে 14 দিন পরে গিয়ে, 14 দিনের মাথায় গিয়ে আমরা বাকি যে 3টে কিউব রয়েছে সেগুলো কম্প্রেসিভ টেস্টিং মেশিনে টেস্ট করলাম। দেন কি করব, কম্প্রেশন টেস্টিং মেশিনে আমরা যখন টেস্ট করব তখন একটা লোড দেয়া হবে, কম্প্রেশন লোড দেয়া হবে। তো আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই মেশিনে লোডটা ক্যারি ফরওয়ার্ড হয় ফ্রম বটম টু টপ। মানে দাঁড়াও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, ওকে? আর এই মেশিনটা চলে, ইলেকট্রিক সাপোর্ট তো লাগেই। আর এই যে কম্প্রেশনটা আমরা দিই, মানে একটা যে ফোর্স কাজ করছে, সেটা কিন্তু হাইড্রোলিক ফোর্স অ্যাপ্লাই করি আমরা। তো এই ফোর্সটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড হয়? দুটো প্লেটের এই যে টপ যে প্লেটটা আছে, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মুভ করে না, এ আপ ডাউন কিছুই করবে না, এটা পুরো ফিক্সড। আমরা যখনই প্রেসার দেব, সেটা এই যে
বটম প্লেটটা যেটা রয়েছে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, গ্রাজুয়ালি লেভেলটা ইনক্রিজ করবে। আবার যখন আমরা প্রেসার রিলিজ করে দেব তখন এই বটম যে প্লেটটা এটাই কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো এটা অনেক সময় ভাইভাতে কোশ্চেন করা হয় বা অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। কোশ্চেনটা হয়তো খুব ছোট্ট কোশ্চেন, হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু নয়, বাট এটা কিন্তু কোশ্চেন করা হয় যে কম্প্রেশন টেস্টিং মেশিনে ফোর্স কিভাবে অ্যাপ্লাই করা হয়, টপ টু বটম না বটম টু টপ। অ্যান্সারটা হচ্ছে বটম টু টপ। টপ বটম দুটো দুটো দিয়েই কিন্তু আবার কম্প্রেশন দেয়া হয় না, মানে বটম প্লেটটাও উঠছে টপ প্লেটটাও নামছে সেটা নয়, বটম প্লেটটা ফিক্সড টপ প্লেটটা নামছে সেটাও নয়। টপ প্লেটটা ফিক্স থাকে আর বটম প্লেটটা আস্তে আস্তে প্রেশারটা ক্রিয়েট করার জন্য উপর দিকে ওঠে। দেন আমরা যে লোড অ্যাপ্লাই করব এটা ওই মেশিনে সেট করা যায় যে আমরা কি রেটে লোড অ্যাপ্লাই করব। তো আমরা যে রেটিংটা দেব সেটা নর্মালি থাকে 0 থেকে স্টার্ট হয়, দেন আস্তে আস্তে ইনক্রিজ করে, গ্রাজুয়ালি ইনক্রিজ করে। মানে এমন নয় যে একবারে অনেকটা লোড আমরা দিয়ে দিলাম, গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। দ্যাট মিন্স দেখো, এই যে তোমাদেরকে প্রত্যেকটা উইকে আমরা একটা করে ভিডিও লেকচার প্রোভাইড করছি আর একটা করে ল্যাব ম্যানুয়াল সাবমিট করতে বলছি। দ্যাট মিন্স এখানে একটা গ্র্যাজুয়ালিটি মেনটেন করা আছে। কিন্তু হঠাৎ করে যদি দেখো কোনো একটা উইকে আমরা 3টে ভিডিও লেকচার প্রোভাইড করলাম, 6টা ল্যাব ম্যানুয়াল লিখতে দিলাম, আবার দেখলে নেক্সট উইকে গিয়ে কোনো ভিডিও লেকচারও দিলাম না, কোনো ম্যানুয়ালও প্রোভাইড করলাম না, আবার থার্ড উইকে গিয়ে দেখা গেল আমরা 8খানা ভিডিও লেকচার প্রোভাইড করেছি আর 2টো ম্যানুয়াল প্রোভাইড করেছি। মানে দেখো কোনো স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি নেই, গ্রাজুয়ালি কোনো কিন্তু ফ্রিকোয়েন্সি শো করছে না, একটা র্যান্ডম চলা, যখন যেটা ইচ্ছা যে যে রেটিং এ ইচ্ছা ভ্যারি করে যাচ্ছে। না ভিডিও লেকচারের নাম্বারে ঠিক আছে, না ল্যাব ম্যানুয়ালের নাম্বারে ঠিক আছে, কোনো কিছুতেই কিন্তু গ্র্যাজুয়ালিটি মেনটেন করা হয়নি। এটাতে কি হয়, আমাদের উপর প্রেশার বেড়ে যায়, আমরা কনফিউজড হয়ে যাই যে কি করব। ধরো যে উইকে আমরা কোনো ভিডিও লেকচার বা ম্যানুয়াল প্রোভাইড করলাম না, সেই উইকে তোমরা খুব রিল্যাক্স করলে, কিন্তু তার পরের সপ্তাহতেই দেখলে 8খানা ম্যানুয়াল লিখতে হচ্ছে। তখন তোমরা একবার হলেও তো বলবে যে এই উইকে এক সপ্তাহ মানে এই উইকে 8খানা ম্যানুয়াল না দিয়ে আগের সপ্তাহে ফ্রিলি বসিয়ে রাখার কোনো মানেই ছিল না। আগের সপ্তাহে 4টে দিতে পারতেন ম্যাডামরা, এই উইকে 4টে দিতে পারতেন, তাহলে আমরা লেখার একটা টাইম পেতাম বা এতটা প্রেশার চলে আসতো না। তাই তো আমরা বলি এটা, দেখবে নর্মালি। তো কিউবেরও তো তাই একই অবস্থা হতে পারে, হঠাৎ করে মেশিন 100 কিলোনিউটন লোড দিচ্ছে, আবার জাস্ট ফ্র্যাকশন অফ মোমেন্ট কোনো লোডই দিচ্ছে না, আবার দেখা গেল হঠাৎ করে 150 কিলোনিউটন লোড দিচ্ছে। তো এটা যেন না হয়, আমরা যে লোডটা অ্যাপ্লাই করব, যে কম্প্রেশন ফোর্সটা যেটা অ্যাপ্লাই করব সেটা যেন গ্রাজুয়ালি হয়। কোন রেটে হবে, 0 থেকে স্টার্ট হবে আর 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার পার মিনিটে ইনক্রিজ করবে। দ্যাট মিনস 1 মিনিটে 0 থেকে স্টার্ট হয়েছে, 1 মিনিট পর ওই কিউব কতটা প্রেশার পাচ্ছে, 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যেহেতু স্ট্রেংথ কি, লোড বাই এরিয়া, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেহেতু পার মিনিটে 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, তাহলে 4 মিনিট পরে গিয়ে কিউব কতটা লোড পাচ্ছে, মেশিন তার উপর কতটা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছে, 35 × 4, কারণ আমরা ওই রেটিং এই তো ফোর্সটা অ্যাপ্লাই করছি, যে পার মিনিট 35 নিউটন পার মিলিমিটার মিলিমিটার স্কোয়ার ফোর্স ইনক্রিজ করবে, গ্রাজুয়ালি ইনক্রিজ করবে।
ওকে, সো এরকম ইনক্রিজ করতে করতে সার্টেন একটা টাইমে গিয়ে, যেহেতু ব্রিটেল মেটেরিয়াল, সিমেন্ট স্যান্ড মর্টার দিয়ে আমরা যে কিউবটা বানিয়েছি, এটা তো ব্রিটেল মেটেরিয়াল, মানে এটা সেট করে গেছে মানে ব্রিটেল হয়ে গেছে। কি হচ্ছে, কি হবে, ফার্স্টে ক্র্যাক আসবে, যখনই ক্র্যাক আসবে, দেন ক্র্যাক আসার পরেও যদি আমরা লোড অ্যাপ্লাই করি, তাহলে ওটা স্ম্যাশ হয়ে যাবে, ব্রেকডাউন করে যাবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করব না, যখনই দেখব কিউবে ক্র্যাক চলে এসেছে, তখনই কিন্তু আমাদেরকে মেশিন স্টপ করে দিতে হবে। এবার কি করে বুঝবে, অনেক সময় হয় কি, ক্র্যাক খুব সরু আসে, মানে এত তার থিকনেসটা কম হয় যে আমরা খালি চোখে বুঝতে পারি না, বাট মেশিনের রিডিং দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। সাপোজ তুমি মেশিনের রিডিং এর দিকে তাকিয়ে আছো, তুমি দেখতে পাচ্ছ ওখানে 80 নিউটন পার মিলিমিটার স্কোয়ার শো করছে। দ্যাট মিনস 2 মিনিট অলরেডি ক্রস করে গেছে। 35 তো, মানে 70 নিউটন পার মিলিমিটার ক্রস করে গেছে, মানে 2 মিনিট অলরেডি ক্রস করে গেছে। তুমি দেখলে 78 নিউটন পার মিলিমিটার স্কোয়ার রিডিং দেখাচ্ছিল, হঠাৎ করে রিডিং ফল করে গেল। রিডিং তো ফল করার কথা নয়, কারণ ও তো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, বাট হঠাৎ রিডিং ফল করে যাবে, তার কারণ অলরেডি কিউবে ক্র্যাক চলে এসেছে। দ্যাট মিনস কিউব আর লোড নিতে পারছে না। ঠিক আছে, তো ওই আমরা যদি চোখে যদি নাও দেখতে পাই, মেশিনের রিডিং যদি আমরা খুব ভালোভাবে ফলো করি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে একটা মিনিমাম ক্র্যাক হলেও কিউবে চলে এসেছে ক্র্যাকটা। যখন ওই মিনিমাম ক্র্যাকটাও যখন আসবে, সেটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ ধরে নিতে হবে। মানে কোনো স্ট্রাকচারে ওই লোডে ক্র্যাক চলে এসেছে, দ্যাট মিনস ওটাই তার লিমিটেশন, সেটা ক্র্যাকটা যতই ছোট হোক বা বড় হোক। নেক্সট, ক্যালকুলেশন। যেহেতু স্ট্রেংথ আগেই বললাম, তাহলে ফর্মুলাটা হবে কি, পি বাই এ। এটা কোথা থেকে পাবো, পিটা হচ্ছে ফেলিওর লোড, যেটা আমরা মেশিন থেকে রেকর্ড করেছি, মানে নোট ডাউন করব। আর এ হচ্ছে সেকশনাল এরিয়া অফ দা কিউব। সেকশনাল এরিয়া কত হবে, কিউবের সাইজ কত ছিল, 70.7 মিলিমিটার, এটা একটা কিউব, তাহলে এরিয়া কত হবে, 70.7 ইন্টু 70.7 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা কম্প্রেশন টেস্টিং মেশিন থেকে যে ফেলিওর লোডটা নোট ডাউন করেছি, সেটা ডিভাইডেড বাই সেকশনাল এরিয়া অফ দ্য কিউব, এটা যদি আমরা করি, তাহলে আমরা কম্প্রেসিভ স্ট্রেস পেয়ে যাব। ইকুয়েশনস কি কি আছে, ইকুয়েশন অবভিয়াসলি আমরা যখন মিক্স করব সিমেন্ট, স্যান্ড, ওয়াটার, এটা যখন আমরা মিক্স করব, তখন ভালোভাবে মিক্স করতে হবে। আর নর্মাল কনসিস্টেন্সির যে ভ্যালু, সেটা ঠিকঠাক কিনা সেটাকে কিন্তু রিচেক করে দেখে নিতে হবে। মানে একটা র্যান্ডামলি আমরা পি এর ভ্যালু নিয়ে নিতে পারবো না। ওই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি টেস্টের সময় পি কত হয়েছিল, সেটাকে কিন্তু আমাদেরকে চেক করে নিয়ে তবেই ওয়াটার ক্যালকুলেশনটা করতে হবে। এটা একটা গেল। আর কি হতে পারে, মিক্সিং টাইম। মিক্সিং টাইম খুব বেশি নিয়ে নিব না, কারণ সিমেন্টের সাথে যখনই আমরা ওয়াটার অ্যাড করে ফেলছি, ওখানে একটা রিয়াকশন তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা তো অলরেডি সেটিং টাইম টেস্ট করে এসেছি। একবার যদি ইনিশিয়াল সেটিং টাইম স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু যত পাওয়ারফুল ভাইব্রেটরই আমরা ইউজ করি না কেন, আমরা কিন্তু অ্যাকচুয়াল শেপ কিন্তু দিতে পারবো না, প্রপার শেপ কিন্তু আমরা আর প্রোভাইড করতে পারবো না, ওর মধ্যে ভয়েড থেকে যাবে। আর আর প্রিকশনস কি হতে পারে, ভাইব্রেশন মেশিন বলা হয়েছে যে মোটামুটি 2 মিনিট করে, এক একটা কিউবের জন্য মোটামুটি 2 মিনিট আমাদের ভাইব্রেশন মেশিনটা
অন রাখতে হবে। সেটা টাইমিং যেন খুব কম বা খুব বেশি না হয়ে যায়। 2 মিনিটের রেসপেক্টে যেন খুব কম বা খুব বেশি না হয়ে যায়। আর মার্কিং করার সময় খুব কেয়ারফুলি ডেট আর নাম্বার অফ কিউব মার্কিং করতে হবে। যখন আমরা টেস্ট করব, ওয়াটার বাথ থেকে যখন আমরা কিউব গুলো নিয়ে আসব, তখন কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে কোন ডেট মেনশন করা আছে, ডেট ভুল হচ্ছে না তো। ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াটার বাথ থেকে তুলে এনেই কিন্তু কম্প্রেশন টেস্টিং মেশিনে কম্প্রেশন টেস্টিং মেশিনে আমরা কিন্তু কিউবটা দিয়ে দেবো না। এটাকে একটা ড্রাই ক্লথ দিয়ে সারফেস ড্রাই করে নিতে হবে, ভালো করে মুছে নিতে হবে। ঠিক আছে। মানে কিউবটাকে ভালো করে মুছে সারফেস ড্রাই করে তারপর কম্প্রেশন টেস্টিং মেশিনে প্লেস করতে হবে। এটা ছাড়া আর তো কোনো প্রিকশনস আমার মাথায় আছে না। ওকে, মানে মনে হয় না বুঝতে অসুবিধা হবে। যদি বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে লাবণী ম্যাডাম বা আমাকে মেসেজ করবে, কোশ্চেন করতে পারো তোমরা, আমরা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ম্যানুয়াল তো প্রোভাইড করে দেয়াই হবে। যে তোমাদের আর একটা কথা বলে দিই, আমি অলরেডি গ্রুপে মেসেজ করেছিলাম যে তোমাদের ল্যাব ম্যানুয়াল তো অ্যাজ এ অ্যাসাইনমেন্ট গ্রুপ ক্লাসে গুগল ক্লাসরুমে প্রোভাইড করা হয়। তোমাদেরকে যেখানে অ্যাসাইন করা হবে ল্যাব ম্যানুয়াল গুলো, যেখানে অ্যাসাইন করা হবে তোমরা সেখানেই ল্যাব ম্যানুয়াল সাবমিট করবে। তোমরা আলাদাভাবে ল্যাব ম্যানুয়াল গুগল ক্লাসরুমে সাবমিট করবে না, এতে আমাদের অসুবিধা হয়। তোমাদের অ্যাসাইন করা জায়গায় তোমরা যদি ম্যানুয়াল গুলো পাঠাও, তাহলে আমরা সবার নাম এক জায়গায় পেয়ে যাই। কিন্তু তোমরা যদি এরকম আলাদা আলাদা করে পাঠাও, তাহলে আমাদেরকে ওই পুরো গুগল ক্লাসরুম চেক করতে হয়। পুরো গুগল ক্লাসরুম চেক করলে অনেক সময় একটা দুটো নাম স্কিপ হয়েই যায়। ঠিক আছে। তো তোমাদের আগের উইকে গ্রুপে বলে দিয়েছিলাম, এই উইকে ভার্বালি বলে দিলাম। নেক্সট উইক থেকে লাবণী ম্যাডাম বা আমি যদি দেখি যে তোমরা অ্যাসাইন করার জায়গা ছাড়া নর্মালি ম্যানুয়াল সাবমিট করছো, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ওকে, এটা সবাই মাথায় রেখো। Okay, আর তো কিছু বলার নেই। সাবধানে থেকো, পড়াশোনা করো, কারণ পরীক্ষা অলমোস্ট চলেই এসেছে। ঠিক আছে। থ্যাংক ইউ।